নমস্কার, বিভ্রমিশতি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমাদের অরুণাচল ভ্রমণের তৃতীয় দিন। আমরা আছি দিরাংয়ের সাংতি ভ্যালিতে। গতকাল বিকেলবেলা এখানে এসে পৌঁছেছি। একেবারে নদীর ধারে এই হোমস্টে। এখান থেকে আজ আমরা রওনা দেব তাওয়াংয়ের পথে। নদীর ধারের মনোরম শোভা দেখতে দেখতে এবং নদীর জলের শব্দ শুনতে শুনতে আমরা করে নিলাম ব্রেকফাস্ট। অপরূপ শান্তি ভ্যালিকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম তাওয়াংয়ের পথে। আমাদের ড্রাইভারের ডিটেলস ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিলাম। ওই যে দূরে নদীটি বয়ে চলেছে ওটাই সাংতি ভ্যালির সাংতি নদী। শুরু হয়ে গেছে আমাদের ওপরের দিকে ওঠা আর এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া। আজ আমরা পাড়ি দেব প্রায় 143 কিলোমিটার আর পথে দেখে নেব বৈশাখী ক্যাম্প, সেলা পাস ও সেলা লেক, যশবন্তগড়, নুরানাং ফলস। এছাড়া পথের সৌন্দর্য তো আছেই। রাস্তা খুব ভালো, তবে যেটুকু খারাপ দেখছেন এটা ধসের কারণে। কিছুক্ষণ পর থামলাম একটা মার্কেটের মতো জায়গায়। এখনো দিরাংয়েই আছি। এটা একটা হল্ট বলা যায়। এখানে বিক্রি হচ্ছে প্রচুর ফল প্যাকেটে করে এবং আরও নানা আনুষঙ্গিক জিনিসপত্র। যত গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে সব গাড়িই কিন্তু এসে এখানে একবার করে থামছে। আমরা এখান থেকে কিনে নিলাম একটা নাশপাতির প্যাকেট এবং কিছু টুকিটাকি জিনিস। কিছুক্ষণ পর আবার যাত্রা শুরু। এবার আমাদের গন্তব্য বৈশাখী ক্যাম্প। এই পথে কিছুটা দূর পরপর অনেক মিলিটারি ক্যাম্প আছে, তার মধ্যে বৈশাখী ক্যাম্পও একটি। পথের পাশে সবুজ পাহাড় আর পাহাড়ের মাথায় মেঘ দেখতে দেখতে এগিয়ে চলেছি। এখান থেকে তাওয়াং এখনো 107 কিলোমিটার। পাহাড়ের অনেকটা ওপরে উঠে পড়েছি, মনে হচ্ছে মেঘের উপরে আছি। এখান থেকে পাশের দৃশ্যটা একবার দেখাই। এখানেও রয়েছে প্রচুর বুনো স্ট্রবেরি গাছ এবং তাতে ফল ধরে রয়েছে। চলে এসেছি বৈশাখী ক্যাম্প। 1962 খ্রিস্টাব্দে ভারত চীন যুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি হয়েছে। এখানকার উচ্চতা 11,246 ফুট। এখান থেকে প্রাকৃতিক দৃশ্য মনোরম। এবার এগিয়ে চলা সেলা পাসের দিকে। সেলা পাস ছাড়াও সেলা টানেল দিয়েও তাওয়াং যাওয়া যায়, তবে আমরা পাস দিয়েই যাব। গাড়িতে বসে কি আর এমন দৃশ্য অনুভব করা যায়? অতএব গাড়ি থেকে নেমে পড়লাম।
প্রকৃতিকে দু চোখ ভরে দেখে আবার গাড়িতে উঠে পড়লাম। যত উপরে উঠছি তত মেঘের আনাগোনা ক্রমশ বেড়ে চলেছে। রাস্তার পাশে আছে প্রচুর রডোডেনড্রন গাছ, তাদের কোনো কোনোটায় এখনো ফুল ফুটে আছে। মেঘের আনাগোনা দেখতে দেখতে একসময় চারপাশ ঢেকে গেল কুয়াশায়। রাস্তার ওপর এসে পড়েছে মেঘ, তার ভিতর দিয়েই এগিয়ে চলেছি। অনেকক্ষণ এভাবে মেঘের মধ্যে দিয়ে চলার পর মেঘ সরে গেছে। মার্চ এপ্রিল মাসে এসব রাস্তায় অনেক বরফ থাকে, তখনকার দৃশ্য অন্যরকম। বরফের ঠান্ডা চাদর সরে যেতেই প্রকৃতি তার হাসি উপহার দিয়েছে বিভিন্ন রঙের প্রাইম রোজের মাধ্যমে। এখানে হলুদ রঙে ভরে আছে। অনেকক্ষণ থেকেই বৃষ্টি শুরু হয়েছে, এর মধ্যেই আমরা চলে এসেছি সেলা পাস। এই পাস শুধু একটি গিরিপথ নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। এখানে রয়েছে একটা ছোট লেক। আর এপাশের এই বড় লেকটাই হলো সেলা লেক। সেলা লেক, সেলা পাস এই নামগুলো হওয়ার পেছনে একটা ঐতিহাসিক কারণ রয়েছে, সেটা ক্রমশ বলছি। এখানে আছে একটা সেলফি পয়েন্ট। লেকের একদম কাছ পর্যন্ত যাওয়া যায়, চলুন দেখি কতটা যেতে পারি। কারণ বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে। লেকের চারপাশের এই যে সবুজ উপত্যকা, এতে কিন্তু প্রচুর ফুল ফুটে আছে। হলুদ হলুদ দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, প্রচুর হলুদ রঙের প্রাইম রোজ, এছাড়া আরও অন্যান্য রঙের ফুলও রয়েছে। জোরে বৃষ্টি নেমেছে, তাই আর জলের কাছে পর্যন্ত না গিয়ে গাড়িতে এসে উঠতে হলো। এখানে রাস্তায় একটি ছোট ব্রিজ তৈরির কাজ চলছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাই নেমে পড়লাম প্রকৃতিকে দেখার অছিলায়। এখানে পাহাড় থেকে একটা নদী নেমে আসছে ঝর্ণার আকারে, এর ওপরেই তৈরি হচ্ছে ব্রিজ। রাস্তার ওপর দিয়েই ভেসে চলেছে মেঘ। পাহাড় থেকে নেমে আসা নদীগুলোকে ঝর্ণা বলে ভুল হওয়াটাই স্বাভাবিক। এটাকেও প্রথমে ঝর্ণাই ভেবেছিলাম। এর পরের গন্তব্য যশবন্তগড়। রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত এবং তার দুই সহযোগীর অতুলনীয় সাহসের দ্বারা তারা 1962 সালের চীনা আক্রমণে 72 ঘন্টারও বেশি সময় ধরে চীনা সেনাবাহিনীকে থামিয়ে দিয়েছিল এবং হাজার হাজার জীবন রক্ষা করেছিল। গাড়োয়াল রাইফেলস পদাতিক রেজিমেন্টের 4th ব্যাটালিয়নের এই রাইফেলম্যানকে মরণোত্তর মহাবীর চক্র প্রদান করা হয় এবং তার স্মৃতি রক্ষার্থে এই যশবন্তগড় মেমোরিয়ালটি তৈরি করা। এখানে এত কুয়াশা যে রাস্তার এপার থেকে ওপার ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে রয়েছে একটা ছোট পার্ক, অঞ্জন হালদার পার্ক। এত কুয়াশার কারণে আমরা নিচে গেলাম না। এখানে আছে মিলিটারিদের একটি ছোট্ট ক্যান্টিন, এখান থেকে জলখাবার খাওয়া যায় এবং বিনামূল্যে চা পাওয়া যায়।
যশবন্ত সিং রাওয়াতের সাথে দুই স্থানীয় মনপা মেয়ে ছিল, সেলা এবং নুরা। তারা দুই বোন ওনাকে সাহায্য করেছিলেন এই 1962-র চীন ভারত যুদ্ধে। যশবন্ত সিং 72 ঘন্টা ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে গিয়ে যুদ্ধ করেছিলেন, যাতে চীনারা বুঝতে না পারে যে তারা একজনের সাথে যুদ্ধ করছে। এরপর যখন চীনারা বুঝতে পারে, তখন রাওয়াতের অবস্থানে আক্রমণ করে এবং রাওয়াত নিহত হন। আর সেলার আত্মত্যাগের জন্য সেলার নামে গিরিপথ, সুড়ঙ্গ এবং হ্রদের নামকরণ করা হয়। এই হলো একটি বাংকার। এরকম অনেকগুলি বাংকার রয়েছে যেখানে লুকিয়ে থেকে সেনারা যুদ্ধ করেন। এটি 1965 সালে নির্মিত একটি চীনা সমাধিস্থল, যেখানে 1962-র যুদ্ধে নিহত 300-র বেশি চীনা সৈন্যকে সমাধিস্থ করা হয়। যশবন্তগড় ছেড়ে বেরোতেই আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে গেছে। অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের লাঞ্চ এখনো হয়নি, তাই আমরা এবার লাঞ্চ করার জন্য থামলাম এই হোটেলের সামনে। এখানে ভেজ থালি দিয়ে লাঞ্চ সেরে আবার এগিয়ে চললাম তাওয়াংয়ের দিকে। সঙ্গে ডিম ভাজা ছিল এবং খাবার বেশ ভালো ছিল। আবারও সবুজ পাহাড়কে সঙ্গে নিয়ে চলতে চলতে চলে এলাম নুরানাং ফলসে। 1962-র ভারত চীন যুদ্ধে যে দুই বোন সেলা এবং নুরার কথা বলছিলাম, সেলা তো চীনা সৈনিকদের হাতে নিহত হন এবং নুরা চীনা সেনার কাছে ধরা পড়েন ও বন্দী হন। সেই নুরার নামে এই নুরানাং ফলস। এটি জং ফলস নামেও পরিচিত। এখানকার এন্ট্রি ফি 40 টাকা পার হেড। এই ফলসের জল মিশছে নুরানাং নদীতে এবং কিছুটা এগিয়ে গিয়ে এই নদী তাওয়াং নদীর সাথে মিলিত হচ্ছে। এই ফলসের কাছে পৌঁছানোর জন্য একটা ছোট্ট ট্রেক আছে। এই জায়গাটা দেখে কোনো সিনেমার গানের কথা মনে পড়ছে না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই ফলসের সামনেই মাধুরী দীক্ষিতের একটি গান, কোয়লা সিনেমার তানহাই তানহাই গানটি শুটিং হয়েছে। এই ফলসটির উচ্চতা 100 মিটার। এই জল এত উঁচু থেকে আছড়ে পড়ার পর সেই জলের ছিটে কত দূর যে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। সূর্যের আলো থাকলে বিকেলের দিকে এখানে রামধনুও দেখা যায়। এখান থেকে ফিরে যেতে মন চাইছে না, মনে হচ্ছে আরো বেশ খানিকটা সময় এখানে বসে থাকি। আর এই পাশে এই যে ফলসের মতো জল দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট বিদ্যুৎ কেন্দ্র আছে এই স্থানীয় অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করার জন্য। সেখান থেকে জল এসে মিশছে নুরানাং নদীতে।
এটাও দেখতে মন্দ লাগছে না কিন্তু। আজকের মতো আমাদের শেষ দ্রষ্টব্য দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি তাওয়াংয়ে, আর বেশি বাকি নেই, গিয়ে আমরা চলে যাব সোজা হোটেলে। ঢুকে পড়েছি তাওয়াংয়ে। এখানেও বেশ কুয়াশা রয়েছে। এসে গেছি আমাদের হোটেল ইলোরাতে। চেক ইন করেই চলে এসেছি পাশের একটি দোকানে। এখানে রয়েছে প্রচুর মিষ্টি এবং নোনতা জাতীয় জিনিস চা খাওয়ার জন্য। তবে এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এখানকার লোকেরা বেশিরভাগই চায়ের সাথে এই সমস্ত মিষ্টিগুলো পছন্দ করছে। চা খেয়ে চলে গেলাম সন্ধ্যের স্ন্যাক্সের জন্য। এখান থেকে আমরা খেয়ে নিলাম মোমো। এবার হোটেল রুমটা একটু দেখিয়ে দিই। এটা 3 বেডের রুম। 3 বেডের রুমের ভাড়া ছিল পার ডে 1800 টাকা। এখানে সিঙ্গেল বেডরুমও আছে, তার ভাড়া 800 থেকে 1000 টাকা। তবে এই ভাড়া কিন্তু সিজন অনুযায়ী পরিবর্তিত হয়। রুমে এবং বাথরুমে প্রয়োজনীয় সব কিছুই রয়েছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আজ তবে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামীকালের পর্ব নিয়ে আসবো খুব শিগগিরই।